আজকের ক্লাস হচ্ছে প্রোগ্রামিং ইন সি এর উপর। যে পোর্শনটা সিলেবাসের হাইলাইট করা আছে আজকে সেইটুকু অংশ কভার করার চেষ্টা করছি। নাম্বার ডিভিশনের ক্ষেত্রে দেখা যায় এই যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে এমসিকিউ থেকে 4টে কোয়েশ্চেন আসতে পারে। মানে এমসিকিউ এর জন্য এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যথেষ্ট ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেনের থেকে একটা আসতে পারে, আর ডেসক্রিপটিভ থেকে 3 নাম্বার ম্যাক্সিমাম আসতে পারে। তো সেই জন্য এই টোটাল যে চ্যাপ্টারটা আছে আজকে সেখান থেকে মোটামুটি 8 নাম্বার আসতে পারে। আর বাকি যে পোর্শনটা আছে 15 নাম্বারের মধ্যে সেটা ডেটা স্ট্রাকচারের পার্ট থেকে আসছে। এই চ্যাপ্টারটাকে মোটামুটি 3টে পার্টে ভাগ করা গেছে। একটা হচ্ছে গিয়ে পয়েন্টার, একটা হচ্ছে স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফাইল হ্যান্ডলিং। প্রথমে আসছি পয়েন্টারের ক্ষেত্রে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যখন কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় তখন সেই ভেরিয়েবলটা মেমোরিতে একটা জায়গা দখল করে থাকে। পয়েন্টার এই ভেরিয়েবলগুলো যে মেমোরিটা দখল করে থাকে তার অ্যাড্রেসটা পয়েন্ট করার কাজে ব্যবহৃত হয়। পয়েন্টার অনেক রকমের হয়, যেমন ইন্টিজার পয়েন্টার, ক্যারেক্টার পয়েন্টার, যেমন ফ্লোট পয়েন্টার। যে পয়েন্টারই ব্যবহার করা হোক না কেন সেটা ডিক্লারেশনে কিছু নিয়ম আছে। যেমন যদি আমি একটা ইন্টিজার পয়েন্টার ডিক্লেয়ার করতে চাই তাহলে প্রথমে লিখতে হবে ইন্ট, তারপর স্পেস দিয়ে একটা স্টার, তারপরে একটা ভেরিয়েবলের নাম। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবলের নাম নিলাম পিটিআর, তাহলে ইন্ট স্টার পিটিআর। এখানে পিটিআর একটা ভেরিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে গিয়ে ইন্টিজার, ঠিক আছে। যেহেতু পিটিআরের আগে একটা স্টার দেওয়া আছে তার মানে হচ্ছে পিটিআর যেটা সেটা হচ্ছে গিয়ে একটা ইন্টিজার টাইপ পয়েন্টার। তার মানে এই যে পয়েন্টারটা সেটা কোনো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস ও হোল্ড করবে। একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি এ, এবং একটা ইন্টিজার টাইপ পয়েন্টার নেওয়া হয়েছে, সেটা হচ্ছে স্টার পিটিআর। এবার এ ইকুয়ালস টু 20, তার মানে হচ্ছে গিয়ে এ ভেরিয়েবলের মধ্যে 20 যে ভ্যালুটা সেটাকে অ্যাসাইন করা হচ্ছে। এবার পিটিআর ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এ, এর মানে হচ্ছে গিয়ে এ যে ভেরিয়েবলটা ক্রিয়েট করা হয়েছিল সে যে মেমোরি অ্যাড্রেসটা হোল্ড করছিল, এখন পিটিআর যে ইন্টিজার টাইপ পয়েন্টারটা আছে সেটা এখন ওই যে মেমোরিটা ছিল যেটা এ হোল্ড করেছিল সেটাকে এখন পয়েন্ট করবে। এইভাবে একটা পয়েন্টারকে ফার্স্টে ইনিশিয়ালাইজ করতে হয়। এরপরে হচ্ছে গিয়ে পয়েন্টার্স অ্যান্ড অ্যারে। অ্যারে আমরা জানি আগে করেছি ক্লাস 11-এ। তো সেই এখানে দেখ, এখানে একটা ক্যারেক্টার অ্যারে নেওয়া হয়েছে যেটার সাইজ হচ্ছে গিয়ে 4। তারপরে একটা ইন্টিজার ভেরিয়েবল নেওয়া হয়েছে সেটা হচ্ছে আই। এরপরে একটা লুপ কন্ডাক্ট করা হয়েছে, ঠিক আছে। ফর আই ইকুয়ালস টু 0 থেকে আই লেস দ্যান 4, মানে আই 0, তারপর 1, তারপর 2, তারপর 3, যখন 4 হবে তখন কন্ডিশন থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে প্রি ইনক্রিমেন্ট নেওয়া হয়েছে প্লাস প্লাস আই, আই প্লাস প্লাস হলে সেটা পোস্ট ইনক্রিমেন্ট হতো, ঠিক আছে। এই ফর লুপের মধ্যে অ্যাড্রেস যেটা আছে সেটা একটা প্রিন্ট করা হয়েছে। কিসের অ্যাড্রেস? যে অ্যারেটা নেওয়া হয়েছে, ক্যারেক্টার অ্যারেটা নেওয়া হয়েছে, সেই ক্যারেক্টার অ্যারের যে অ্যাড্রেসটা আছে, মেমোরি অ্যাড্রেস যেটা হোল্ড করছে, সেই অ্যাড্রেসটা প্রিন্ট করা হয়েছে। সেটা এই প্রোগ্রাম প্রত্যেকের ক্ষেত্রে যখন রান করবে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, তখন যে আউটপুটটা এখানে দেওয়া হয়েছে সেটা ডিফারেন্ট আসতে পারে। কারণ আমার মেশিনে যে মেমোরি অ্যাড্রেসটা অ্যাট দ্যাট টাইম একটা ভেরিয়েবল হোল্ড করছে সেটা তোদের মেশিনে সেটা নাও আসতে পারে, ঠিক আছে। কিন্তু
একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যদি ক্যারেক্টার অ্যারে নেওয়া হয় তাহলে তার যে ঘর মানে তার যে অ্যাড্রেসগুলো থাকছে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে ঘর নিচ্ছে, মানে 1 বাইট জায়গা করে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস যেগুলো হবে সেগুলো একদম এক ঘর এগিয়ে এগিয়ে হবে। যেমন এটার ক্ষেত্রে 28FF44, ঠিক তার পরেরটার মেমোরি অ্যাড্রেস 45, মানে 1 বাইট জায়গা করে নিচ্ছে, ঠিক তার পরের মেমোরিগুলো পাবো। কিন্তু যদি এটা ইন্টিজার টাইপের হতো তাহলে এটা 2 বাইট জায়গা নিত। সেই ক্ষেত্রে 44 যদি হতো, তাহলে যদি এটা পরেরটা প্রিন্ট করা হতো তাহলে সেটা হতো 46, যেহেতু 2 বাইট করে জায়গা নেয় ইন্টিজার। ফ্লোট হলে সেটা 4 হতো, 4 বাইট 4 ঘর অন্তর অন্তর করে হতো। তো এই জিনিসটা একটু প্রত্যেকের মেশিনে আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস আসবে। কিন্তু ক্যারেক্টার ক্ষেত্রে ক্যারেক্টার যদি হয় তাহলে 1 ঘর করে বাড়বে, যদি ইন্টিজার হয় তাহলে 2 ঘর করে বাড়বে, যদি ফ্লোট হয় তাহলে সেটা 4 ঘর করে বাড়বে। এই জিনিসটা যেন একটু লক্ষ্য রাখা হয়, তাহলেই কোনো সমস্যা হবে না। এবার আসছি অ্যারে অফ পয়েন্টার্সের ক্ষেত্রে। এই উদাহরণটায় একটা অ্যারে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইন্টিজার পয়েন্টারের, যেখানে 4টে ঘর নেওয়া হয়েছে, ইনিশিয়ালাইজ করা হয়েছে ইন্ট স্টার ARR4 দিয়ে। তার মানে 4টে ম্যাক্সিমাম জায়গায় এখানে রাখা যেতে পারে। এরপরে 4টে ভেরিয়েবল নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আই এর ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে 31 দিয়ে, জে এর ভ্যালু 5, কে এর ভ্যালু 19 আর এল এর ভ্যালু 71 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এম এর ভ্যালু কোনো রকমভাবে ইনিশিয়ালাইজ করা হয়নি, কারণ এমটাকে ব্যবহার করা হচ্ছে লুপিংয়ের জন্য। এরপরে প্রত্যেকটা ঘরে, মানে যে অ্যারেটা ডিক্লেয়ার করা হয়েছিল তার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে। কীরকমভাবে? সেটা হচ্ছে ARR অফ 0, মানে ফার্স্ট যে মেমোরি লোকেশনটা আছে সেখানে %i, মানে আই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছিল, সাপোজ আই যেখানে ডিক্লেয়ার করা হয়েছিল তার মেমোরি অ্যাড্রেস ধরে নিলাম 4008, যে যখন ইনিশিয়ালাইজ করা হয়েছিল মানে ডিক্লেয়ার করা হয়েছিল সেই সময় তার মেমোরি অ্যাড্রেস ছিল, যে মেমোরি অ্যাড্রেস ছিল 5116। এবার ARR অফ 0 ইকুয়ালস টু %i এর মানে হচ্ছে গিয়ে আই যেহেতু 4800-তে ক্রিয়েট করা হয়েছিল, সেই অ্যাড্রেসটা এই যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটা হোল্ড করছে। এখানে নিচে যে ছবিটা দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখলে বোঝা যাবে। ARR অফ 0 যেটা আছে তার মধ্যে লেখা আছে 4008। এই 4008টা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। কার মেমোরি অ্যাড্রেস? আই এর মেমোরি অ্যাড্রেস। যে আইটা মেমোরি অ্যাড্রেস 4008, তার ভ্যালু হচ্ছে 31। দুটো জিনিস একটু গণ্ডগোল হতে পারে, এটা একটু খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস আর একটা হচ্ছে তার ভ্যালু। যেমন যদি মনে করি একটা ঘর আছে আমাদের, ঘরের মধ্যে আমি কোনো জিনিসপত্র রাখতে পারি, সেটাকে আমি যদি বলি ভ্যালু। ঘরের একটা যদি নাম্বার হয় সেটাকে বলতে পারি আমি মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে কি হলো? ARR অফ 0 ইকুয়ালস টু %i, তার মানে হচ্ছে আই নামক যে ভেরিয়েবলটা যে মেমোরি অ্যাড্রেসে ক্রিয়েট হয়েছিল সেই মেমোরি অ্যাড্রেসটা ARR অফ 0, মানে অ্যারের ফার্স্ট যে পজিশনটা আছে সেখানে গিয়ে কপি হচ্ছে। ঠিক আছে? ঠিক এরকমভাবে ARR অফ 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, এই 4খানা অ্যারের ক্ষেত্রে 4টে নাম্বার অ্যাসাইন করা হয়েছে % দিয়ে। এরপরে একটা ফর লুপ চালানো হয়েছে যেখানে এম এর ভ্যালু 0 থেকে m <= 3 অবধি হবে, আর m = m+1, মানে m এক এক করে ইনক্রিজ হয়ে যাবে। এবার এখানে প্রিন্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে %d
স্টার ARR অফ এম, এমটা 0 থেকে 3 অবধি চলছে, তাহলে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস হবে। কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে একটা পয়েন্টার দেওয়া আছে, সেটা হচ্ছে স্টার ARR অফ এম। এর মানে হচ্ছে যে মেমোরি অ্যাড্রেসটা আছে তার ভ্যালুটাকে প্রিন্ট করছে, ঠিক আছে। তাহলে ARR অফ 0 যদি ফার্স্টেরটা ধরি, সেখানে ছিল %i, i এর কী ভ্যালু ছিল 31, তাহলে ফার্স্টে প্রিন্ট করবে 31। এর পরের বার যখন আবার লুপ ঘুরবে তখন এম এর ভ্যালু 1 ইনক্রিজ হবে, ইনক্রিজ করার পরে জের ভ্যালু প্রিন্ট করবে, দ্যাট ইজ 5, তারপরে 19 প্রিন্ট করবে, তারপর 71 প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে এটা গেল অ্যারে অফ পয়েন্টার্স। এটা গেল ইন্টিজারের ক্ষেত্রে। এবার যদি স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, তাহলে আগের মতন করেই একটা ক্যারেক্টারের অ্যারে নিয়ে নেওয়া হয়েছে, যেখানে 4টে ডেটা ফিল আপ করা হয়েছে। যেমন এখানে সাপোজ 4টে ডেটা দেওয়া হয়েছে, একটা সি, একটা C++, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে VBA। এরপরে যদি স্ট্রিংয়ের যে অ্যাড্রেসটা আছে সেইটাকে যদি প্রিন্ট করতে হয়, তাহলে এখানে %u মেমোরির যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা প্রিন্ট করতে কাজে লাগে। তো এখানে আউটপুটে দেখা যাচ্ছে স্ট্রিং নাম্বার 1-এর ক্ষেত্রে 178, স্ট্রিং নাম্বার 2-এর ক্ষেত্রে 180, স্ট্রিং নাম্বার 3-এর ক্ষেত্রে 184, আর স্ট্রিং নাম্বার 4-এর ক্ষেত্রে 189। এই যে অ্যাড্রেসগুলো আছে, আমি আবারও বলছি, প্রত্যেকের মেশিনে এই অ্যাড্রেস অন্যরকম আসতেই পারে, এ নিয়ে চিন্তার কিছু নেই, ঠিক আছে। এবার যদি এই স্ট্রিংয়ের অ্যাড্রেস না প্রিন্ট করে স্ট্রিংয়ের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, মানে অ্যাকচুয়াল যে স্ট্রিংগুলো আছে সেগুলো যদি প্রিন্ট করতে হয়, তাহলে এই %u এর বদলে যদি %s দেওয়া হয়, তাহলে স্ট্রিংয়ের যে কন্টেন্টগুলো আছে সেটা প্রিন্ট করবে। তা এখানে আউটপুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রিং 1-এর ক্ষেত্রে C, তারপরে C++, তারপর জাভা, তারপরে VBA এগুলো প্রিন্ট করা হয়েছে। এখানে স্ট্রিং নাম্বার 1, স্ট্রিং নাম্বার 2, 3, 4 এইভাবে যে লেখা হয়েছে সেটা বোঝার সুবিধার জন্য, প্রিন্ট যাতে ঠিকঠাকভাবে করা যায়, তাই জন্য এখানে ফর লুপের আন্ডারে যে প্রিন্টএফটা আছে সেখানে দেওয়া হয়েছে স্ট্রিং %d। এই %dটাকে রিপ্লেস করছে i+1, যেখানে আইটা ফর লুপের ইন্ডেক্স হিসেবে কাজ করছে। আই যেহেতু 0 থেকে শুরু হয়েছে, তো স্ট্রিং তো আর 0 এরকমভাবে স্ট্রিং নাম্বার 0, স্ট্রিং নাম্বার 1 এরকমভাবে তো শুরু করা যায় না। তো সেই ক্ষেত্রে এখানে i+1 মানে 0 + 1, 1 থেকে শুরু করা হয়েছে। এটা জাস্ট প্রোগ্রামটা যাতে ঠিকভাবে ইউজার বুঝতে পারে তার জন্যই করা হয়েছে, আদারওয়াইজ কোনো দরকার নেই এই %d এর বা i এর এইগুলো প্রিন্ট করা। যেটা জানার দরকার সেটা হচ্ছে একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে তার অ্যাড্রেস কীভাবে প্রিন্ট করব, একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে তার কন্টেন্ট কীভাবে প্রিন্ট করব। অ্যাড্রেস প্রিন্ট করার জন্য %u ব্যবহার করব, আর কন্টেন্ট যদি জানার হয়, এই স্ট্রিংটা যদি জানার হয়, তাহলে %s ব্যবহার করব। এবার আসছি 2D অ্যারের ক্ষেত্রে এই পয়েন্টারের কাজটা, পয়েন্টারের ব্যবহারটা কীরকম হবে। 2 ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমরা জানি যদি 2 ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করতে হয়, তাহলে ফার্স্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে গিয়ে রো নাম্বার, তারপরে হচ্ছে গিয়ে কলাম নাম্বার। তো এখানে একটা অ্যারে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক ইন্ট ধরা হয়েছে তার ডেটা টাইপ, এবং stud যে ভেরিয়েবলটা নেওয়া হয়েছে তার ফার্স্টে যে 5 আছে সেটা ইন্ডিকেট করছে এই 2 ডাইমেনশনাল যে অ্যারেটা আছে তার কতগুলো রো হবে, এবং তারপরে যে 2 আছে এটা ইন্ডিকেট করছে এই 2 ডাইমেনশনাল অ্যারের
কতগুলো কলাম হবে। যেহেতু এখানে 5 আর 2 দেওয়া হয়েছে, তার মানে 5 হচ্ছে গিয়ে রো নাম্বার আর 2 হচ্ছে গিয়ে কলাম নাম্বার। এবার ইকুয়ালস টু সাইন দিয়ে ব্র্যাকেটের মধ্যে ডেটাগুলো দেওয়া হয়েছে। এগুলো প্রথমে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে। যদি এটা না দেওয়া হতো তাহলে সেই ফর লুপ করে যেরকম ইউজারের কাছ থেকে নেওয়া হতো ডেটা, সেরকমভাবেও করা যেতে পারত। এখানে মেইনলি যেটা দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল যদি অ্যারে থাকে তাহলে তার ডেটাগুলো কিভাবে প্রিন্ট করা যাবে। তো তার জন্য দুটো লুপের জন্য আই আর জে দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। ফার্স্টের লুপটা ঘোরানো হয়েছে 0 থেকে 4 পর্যন্ত, জাস্ট বিকজ এটা হচ্ছে গিয়ে কতগুলো রো হবে তার জন্য। এরপরের যেটা সেটা হচ্ছে কলামের জন্য, সেটা ফর লুপ হচ্ছে জে ইকুয়ালস টু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা হচ্ছে এবং জে লেস দ্যান ইকুয়ালস টু 1 জে প্লাস প্লাস, মানে জে দুটো ঘর ঘুরবে 0 আর 1। যেহেতু এখানে কলাম নাম্বার 2 দেওয়া আছে, এরপরের যেটা পার্ট সেটাই আমাদের মেন, সেটা হচ্ছে গিয়ে প্রিন্টএফ %d। তারপরে দেখ এখানে দেওয়া আছে ডাবল স্টার STUD প্লাস আই ব্র্যাকেট দিয়ে প্লাস জে। প্রথম লুপের ক্ষেত্রে আই এর ভ্যালু 0, জের ভ্যালু 0, তাহলে STUDর 0 0 লোকেশানে কী ছিল 1 2 3 4, তাহলে সেটাই ফার্স্টে প্রিন্ট হয়েছে 1 2 3 4। এরপরে জের ভ্যালু 1 ইনক্রিজ করবে, তাহলে আসবে কি STUDর 0 1 পজিশানে কী ছিল 56, তাহলে এবার 56 প্রিন্ট হবে। এরপর জে যখন 1 ইনক্রিজ করবে তখন জের কন্ডিশন ফেল হবে, মানে জে লেস দ্যান ইকুয়ালস টু 1 বদলে জে যখন 2 হয়ে যাচ্ছে তখন কন্ডিশন ফেল করছে, তখন এই ফর লুপটা থেকে বেরোচ্ছে, বেরিয়ে প্রিন্ট করছে কি /n, একটা এন্টার মানে পরের লাইনে গিয়ে প্রিন্ট করবে এবার। তারপরে আবার যে ইনিশিয়ালাইজ হবে কি দিয়ে 0 দিয়ে, আর ওদিকে আই 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, তার মানে হচ্ছে আই এর ভ্যালু তখন হবে 1, তখন আবার 0 দিয়ে শুরু হবে জে এবং 1 পর্যন্ত সেটা চলবে। এইভাবে টোটাল 5টা রোয়ের ক্ষেত্রে এবং 2টো কলামের ক্ষেত্রে প্রত্যেকটা যে ভ্যালু আছে 10টা ভ্যালু, সে প্রত্যেকটা 10টা ভ্যালু প্রিন্ট করবে। এবার দেখা যাক এটা পয়েন্টারটা একটা স্ট্রাকচারের ক্ষেত্রে কীভাবে কাজ করে। তো একটা স্ট্রাকচার স্টুডেন্ট স্ট্রাকচার প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে, যেখানে স্টুডেন্ট স্ট্রাকচারের মধ্যে একটা ইন্টিজার পয়েন্টার আছে, সেটা হচ্ছে পিটিআর, আর একটা হচ্ছে ক্যারেক্টার পয়েন্টার আছে, সেটা হচ্ছে নেম। এরপরে এই স্ট্রাকচার স্টুডেন্ট যেটা আছে সেটাকে নাম দেওয়া হয়েছে S1 বলে। এরপরে মেইন ফাংশনের মধ্যে একটা রোল নাম্বার ইনিশিয়ালাইজ করা হয়েছে, সেটা হচ্ছে 42, এবং এই 42 রোল নাম্বারটা পয়েন্টারের থ্রু দিয়ে এই স্ট্রাকচারের মধ্যে অ্যাসাইন করার জন্য S1.ptr ইকুয়ালস টু %roll। এরপরে যেটা করা হলো সেটা হচ্ছে নেম যেটা ছিল সেটাকে ডিরেক্ট নামটা এন্ট্রি করা হচ্ছে, তার জন্য S1.name ইকুয়ালস টু একটা যে কোনো একটা নাম দেওয়া হয়েছে স্ট্রিং হিসাবে, সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অনুপম। এরপরে প্রিন্ট করা হয়েছে এই রোল নাম্বারটা আর এই নামটা। তার জন্য যেটা করা হয়েছে, রোল নাম্বারটা যেহেতু পয়েন্টারের থ্রু দিয়ে নিয়েছিলাম, সেই জন্য প্রিন্ট করার সময় %d এর পরে দেখ স্টার S1.ptr দেওয়া হয়েছে, কিন্তু সেখানে যখন স্টুডেন্টের নাম প্রিন্ট করতে হচ্ছে সেইখানে %s দিয়ে শুধুমাত্র S1.nameটাকে প্রিন্ট করা হচ্ছে। অনেক বইতে এরকম থাকে স্টার ptr.a যেটা আমি লিখেছি তার বদলে ptr-arrow a, দুটোই কিন্তু সেম, ঠিক আছে। মানে
স্টার পিটিআর ডট এ যেটা, সেটাই পিটিআর হাইফেন অ্যারো এ যদি এরকম লেখা হয় তাহলে দুটোকেই কিন্তু একই ধরা হয়। ঠিক আছে, এরপরে আসি কমেন্ট লাইন আর্গুমেন্টের ক্ষেত্রে। কমেন্ট লাইন আর্গুমেন্ট বেসিক্যালি কোনো একটা স্পেসিফিক টাস্ক করার জন্য ব্যবহৃত হয়। এর জন্য মেন ফাংশানে দুটো আর্গুমেন্ট পাস করানো হয়, একটা হচ্ছে আর্গ ভি আর একটা হচ্ছে আর্গ সি। এখানে আর্গ সি যেটা, সেটা নাম্বার পাস করানোর জন্য ব্যবহার করা হয়, আর আর্গ ভি যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাড এ পয়েন্টার হিসেবে এটা একটা কাজ করে। এই উদাহরণের ক্ষেত্রে দেখি এখানে কমেন্ট লাইন আর্গুমেন্ট ব্যবহার করে দুটো নাম্বারের যোগ কিভাবে করা যায়। তো তার জন্য মেইন যে ফাংশানটা আছে সেখানে ইন্টিজার আর্গ সি নেওয়া হয়েছে আর ক্যারেক্টার আর্গ ভি বলে ডিক্লেয়ার করা হয়েছে ফার্স্টেই। ঠিক আছে, তারপরে ইন্টিজার আই আর সাম ইকুয়ালস টু 0 ধরে নেওয়া হয়েছে। এরপরে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইফ আর্গ সি নট ইকুয়ালস টু 3। যেহেতু এখানে দুটো নাম্বারের যোগফল করতে বলা হয়েছে, তো সেই জন্য দুটো নাম্বার দিতেই হবে। যদি তার থেকে বেশি বা কম দিয়ে থাকে নাম্বার, তার জন্যই এই চেকিংটা রাখা হয়েছে। ঠিক আছে, এর পরের হচ্ছে গিয়ে প্রিন্টএফ করা হয়েছে দ্য সাম ইজ বলে। এরপরে হচ্ছে ফর লুপ। ফর লুপের ক্ষেত্রে আই ইকুয়ালস টু 1 থেকে শুরু করে আই লেস দেন আর্গ সি। আর্গ সির ভ্যালু হচ্ছে গিয়ে 3, কারণ হচ্ছে গিয়ে যখন কমেন্ট লাইন আর্গুমেন্টের প্রোগ্রাম রান করা হয় তখন প্রোগ্রামের নাম, তারপরে এখানে যেহেতু দুটো নাম্বারে যোগফল করতে বলা হয়েছে তাহলে পরপর দুটো নাম্বার হবে, তার মানে টোটাল 3টে কমেন্ট হতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এক্ষেত্রে প্রথমে যে প্রোগ্রামটার নাম দিয়ে সেভ করা হয়েছে সেই প্রোগ্রামটা, তারপর যদি আমি ধরে নিই দিয়েছি 10 আর তারপরে দিয়েছি 20, তাহলে টোটাল আমার 3টে নাম্বার হলো। ঠিক আছে, তাহলে এখানে আর্গ সির ভ্যালু হচ্ছে গিয়ে 3। কিন্তু মজার ব্যাপার হলো যেহেতু প্রত্যেকটা অ্যারে এখানে 0 থেকে শুরু হয়, তো সেই জন্য আর্গ ভি অফ 0 যেটা, সেটা হচ্ছে গিয়ে ইটসেলফ যে প্রোগ্রামটার নাম আছে সেইটা, তো সেইটাকে তো ধরলে হবে না। তো সেই জন্য এখানে আই ইকুয়ালস টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। তার মানে হচ্ছে যে ফার্স্ট যে নাম্বারটা দিয়েছি ফাইলের নামের পরে, সেই নাম্বারটা থেকে ক্যালকুলেশন হচ্ছে। ফর লুপের আন্ডারে এবার বলা হয়েছে সাম ইকুয়ালস টু সাম প্লাস ATOI আর্গ ভি অফ 1 আর্গ ভি অফ আই। তো ATOI যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কমেন্ট লাইন যে আর্গুমেন্টটা থাকে সেটা অ্যাজ এ স্ট্রিং থাকে, তো সেটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য, যেহেতু এটা দুটো নাম্বারে যোগ করতে হচ্ছে নাম্বার সেহেতু ইন্টিজারে কনভার্ট করার জন্য এই ফাংশানটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবার তাহলে ফার্স্ট ক্ষেত্রে সাম ছিল কত? 0, তাহলে 0 প্লাস আমি আর্গুমেন্টে সাপোজ দিয়েছি 10 আর 20, তাহলে ফার্স্ট আর্গ ভি অফ 1-এর ক্ষেত্রে ছিল কি 10, তাহলে 0 প্লাস 10 ইকুয়ালস টু হলো 10। নেক্সট টার্মে আই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, তাহলে হয়ে গেল 2, সেটা 3-এর থেকে কম, তো সেই ক্ষেত্রে সাম ইকুয়ালস টু, সামের ভ্যালু এখন আছে কত? 10 প্লাস আবার যে 20টা ছিল সেই 20টাকে আবার ইন্টিজারে কনভার্ট করা হলো, সেই কনভার্ট করে 10 প্লাস 20 ইকুয়ালস টু হলো কত আমার? 30। তাহলে এরপরে যখন আবার আই 1 ইনক্রিমেন্ট হবে তখন সেটা হয়ে যাবে 3, তাহলে 3 লেস দ্যান 3 তো নয়, তাহলে কন্ডিশনটা ফলস করছে। ফলস করার পর তারপর প্রিন্টএফ করছে %d সাম, মানে সামের যে ভ্যালুটা মানে 30 যেটা, সেটা প্রিন্ট করছে। এখানে যে জিনিসটা মনে রাখার সেটা হচ্ছে গিয়ে যখন কমেন্ট লাইন আর্গুমেন্ট নিয়ে কাজ করা হবে তখন মাথায় রাখতে হবে ফার্স্টেই যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে যে নামে ফাইলটা সেভ করা হয়েছে
ধরে নিই যদি abc.c ফাইল, তো সেই নামটা আগে দিতে হবে। তারপর যেহেতু এই প্রোগ্রামটা বেসিক্যালি 2 নাম্বারের যোগফলের জন্য দেওয়া হয়েছে, তো ঠিক তারপরে নিতে হবে 2 নাম্বার। তাহলে টোটাল আমার 3টে আর্গুমেন্ট থাকবে। ফার্স্ট আর্গুমেন্টে ফাইল নেমটা থাকবে, সেকেন্ড আর্গুমেন্টে ফার্স্ট যে নাম্বারটা আমি অ্যাড করতে চাইছি সেটা থাকবে, থার্ড আর্গুমেন্টে সেকেন্ড যে নাম্বারটা আমি অ্যাড করতে চাইছি সেই নাম্বারটা থাকবে। ঠিক আছে, এবার আসছি ফাইল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। তো সি প্রোগ্রামের ক্ষেত্রে ফাইলকে দুটোভাবে হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে স্ট্রিম ওরিয়েন্টেড ডেটা ফাইল, বা এটাকে অনেক সময় বলা হয় টেক্সট ফাইল। আরেকটা হচ্ছে সিস্টেম ওরিয়েন্টেড ডেটা ফাইল, অনেক সময় এটাকে বলা হয় বাইনারি ফাইল। এবং এই ফাইলের উপরে 5টা মেইন অপারেশন করা হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে একটা নতুন ফাইলকে ক্রিয়েট করা, একটা ফাইল আগে থেকে ক্রিয়েট করা আছে সেটাকে ওপেন করা, যে ফাইলটা ওপেন করা আছে মানে ক্রিয়েট করা আছে সেই ফাইলটায় কিছু লেখা বা সেই ফাইলটা থেকে কিছু পড়া, আরেকটা হচ্ছে গিয়ে ফাইলটাকে বন্ধ করে দেওয়া। এগুলোই হচ্ছে ফাইল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে 5টা মেজর অপারেশন। ঠিক আছে, ফাইলকে ওপেন করার জন্য কতগুলো মোড হয়, যেমন আর হচ্ছে গিয়ে রিডিংয়ের জন্য, ডাব্লিউ হচ্ছে গিয়ে রাইটিংয়ের জন্য, এ হচ্ছে গিয়ে অ্যাপেন্ড করার জন্য। অ্যাপেন্ড মানে হচ্ছে গিয়ে একটা ফাইলের মধ্যে আগে থেকে কিছু লেখা আছে এবং তার সঙ্গে আরও কিছু যদি লেখা যুক্ত করতে হয় সেটাকে বলা হয় অ্যাপেন্ড করা। এবার এর সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে মেন অপারেশন। ঠিক আছে, আর ডাব্লিউ আর এর সঙ্গে সঙ্গে এর কিছু কম্বিনেশন আছে, যেমন হচ্ছে গিয়ে আর প্লাস, ডাব্লিউ প্লাস, এ প্লাস। এগুলোর সাহায্যে একটা ফাইলকে যেমন ওপেন করা যাবে তেমনি সেখানে কিছু লেখাও যাবে এবং সেখান থেকে কিছু পড়াও যাবে। আর বি, যেটা হচ্ছে গিয়ে বি এখানে ইন্ডিকেট করে একটা বাইনারি ফাইলকে রিডিং মোডে ওপেন করা। ডাব্লিউ বি মানে হচ্ছে একটা বাইনারি ফাইলকে রাইটিং মোডে ওপেন করা। আর এ বি মানে হচ্ছে একটা বাইনারি ফাইলকে অ্যাপেন্ড মোডে ওপেন করা। এবার এর সঙ্গে যদি প্লাস লাগিয়ে দেওয়া যায়, যেমন আর বি প্লাস, ডাব্লিউ বি প্লাস বা এ বি প্লাস, তাহলে এই বাইনারি ফাইলকে রিডিং অ্যান্ড রাইটিং বোথ মোডেই ওপেন করা সম্ভব। এবার একটা প্রোগ্রাম দেখি যেখানে একটা ফাইলকে ওপেন করে তার যে কন্টেন্ট আছে সেটাকে ডিসপ্লে করতে হবে, তার জন্য কি প্রোগ্রাম লেখা যায়। তো এইখানে ফার্স্টে হ্যাশ ইনক্লুড করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল সেটাকে ইনক্লুড করা হয়েছে। তারপর মেন ফাংশন লেখা হয়েছে, সেখানে দেখ লেখা আছে ফাইলটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তারপরে স্টার ইন ফাইল। এবার ইন ফাইল যেটা আছে সেটা যে কোনো একটা ফাইলের নাম নেওয়াই যায়। ঠিক আছে, তো এখানে ইন ফাইল যেটা সেটা একটা পয়েন্টার। কি টাইপের পয়েন্টার? সেটা হচ্ছে একটা ফাইল টাইপের পয়েন্টার। এরপরে একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে যেখানে ফাইল নেম 20 বলে তার ম্যাক্সিমাম লিমিট, এটা একটা অ্যারে নেওয়া হয়েছে। তারপরে একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে সি। এরপরে যে ফাইলটাকে ওপেন করার দরকার আছে সেই ফাইলটাকে ইউজারের কাছ থেকে চাওয়া হচ্ছে, তো তার জন্য বলা হয়েছে প্রিন্টএফ করা হয়েছে এন্টার দ্য ফাইল নেম, স্ক্যানএফ করা হয়েছে %s দিয়ে সেই ফাইল নেমটাকে। এবার ইফ ইন ফাইল ইকুয়ালস টু এফ ওপেন একটা ফাংশন, যে ফাংশনটার সাহায্যে একটা ফাইলকে কি মোডে খুলতে চাইছি সেই মোডটা ব্যবহার করে সেই ফাইলটাকে ওপেন করা যায়। তো এখানে ইনভার্টেড কমার মধ্যে আর লেখা আছে, তার মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র যে ফাইলটা ইউজার দিয়েছে যেটা হচ্ছে ফাইল নেম, সেই ফাইলটাকে শুধুমাত্র রিডিং মোডে ওপেন করা হচ্ছে। এবার ইফ কন্ডিশনটা এই জন্যই দেওয়া হচ্ছে, যদি ফাইলটা ওপেন করা না যায় তাহলে নাল রিটার্ন করে। তো যদি নাল রিটার্ন করে তাহলে ফাইলটা ওপেন করা যাচ্ছে না, সেটাই এখানে চেকিং রাখা হয়েছে। তো এই চেকিংটা যদি ফলস হয়
তাহলে এলস পার্টে আসবে। যদি ট্রু হয় তাহলে ফাইল ডাজ নট এক্সিট বলে এক্সিট দিয়ে পুরো প্রোগ্রামটা থেকে বেরিয়ে যাবে। এবার ধরে নেওয়া হলো ফাইলটা এক্সিস্ট করছে এবং সেটাকে রিড মোডে খোলা গেছে, তাহলে এলস পার্টে এলো। এলস পার্টে এসে এখানে একটা লুপ কনসিডার করা হয়েছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। সেখানে বলছে সি ইকুয়ালস টু গেট সি। গেট সি যেটা, সেটা ফাইলের থেকে এক একটা ক্যারেক্টারকে তুলতে সাহায্য করে এবং তার যে ফাইল পয়েন্টার যেটা থাকে সেই ফাইল পয়েন্টারটাকে অটোমেটিক্যালি একটা একটা ক্যারেক্টারের পরপর যখনই ফেচ করে নেয় তখনই ফাইল পয়েন্টারটা অটোমেটিক্যালি এক করে ইনক্রিজ করে যায়। তো গেট সি দিয়ে ওই যে ফাইলটা ছিল সেই ফাইল থেকে ততক্ষণ পর্যন্ত ক্যারেক্টারটা তুলছে যতক্ষণ পর্যন্ত না এন্ড অফ ফাইল বা ইওএফ পাচ্ছে। ঠিক আছে, যখন এই ক্যারেক্টারটা তুলছে তারপরেই ঠিক যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে পুট ক্যার। পুট ক্যারটা বেসিক্যালি ইউজ করা হয় ফাংশনটা, সেটা হচ্ছে এক একটা ক্যারেক্টার কনসোলে ডিসপ্লে করার জন্য। তো একটা করে ক্যারেক্টার ফাইল থেকে নেওয়া হচ্ছে, সেটাকে রাখা হচ্ছে সি যে ভেরিয়েবলটা নিয়েছি তার মধ্যে এবং সেটাকে প্রিন্ট করে দেওয়া হচ্ছে কনসোলে। এই হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না ফাইলটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে এফ ক্লোজ। এফ ক্লোজ করা মানে হচ্ছে গিয়ে যে ফাইলটা ওপেন করা হয়েছিল সেই ফাইলটাকে ক্লোজ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া। এটা একটা গুড প্রোগ্রাম হ্যাবিট যে একটা ফাইলকে যখন ওপেন করা হয় ঠিক যখন ফাইলের কাজটা শেষ হয়ে যায় তখন সেই ফাইলটাকে ক্লোজ করতে হয়। ঠিক আছে, তাহলে এই এফ ক্লোজ যেটা সেটা একটা ফাইলকে বন্ধ করতে সাহায্য করছে। এই করে এই যে টোটাল প্রোগ্রামটা সেটা শেষ হয়ে যাচ্ছে এবং এই প্রোগ্রামটা বেসিক্যালি একটা ফাইলকে রিড মোডে ওপেন করছে, সেখান থেকে এক একটা ক্যারেক্টারকে কনসোলে প্রিন্ট করছে। ঠিক আছে, ফাইলের ক্ষেত্রে কতগুলো শর্ট নোট আসে, সেটা হচ্ছে কতগুলো বিল্ট ইন ফাংশনের কাজ। যেমন এফ গেট সি যেটা ফাইলের প্রত্যেক কটা মানে এক একটা ক্যারেক্টার রিড করতে সাহায্য করে। এফ পুট সি যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা এক একটা ক্যারেক্টারকে ফাইলের মধ্যে লিখতে সাহায্য করে। আরও কতগুলো ফাংশন এরকম আছে, যেমন হচ্ছে এফ রিড, এফ রাইট। যেখানে এফ রিড একটা বাইনারি ডেটার একটা ব্লককে মানে ফাইলের থেকে রিড করতে সাহায্য করে। এফ রাইট যেটা সেটা মিরর ইমেজ হচ্ছে গিয়ে এফ রিডের। তার মানে হচ্ছে গিয়ে এফ রিড যেমন পড়তে সাহায্য করে তেমনি এফ রাইট ফাইলের মধ্যে লিখতে সাহায্য করে। আরেকটা ফাংশন হচ্ছে এফ সিক। এফ সিক ফাংশনটা একটা ফাইলের পজিশন একটা স্পেসিফিক ক্যারেক্টারের মুভ করতে সাহায্য করে। আরেকটা ফাংশন হলো এফ টেল। এফ টেল ফাংশন একটা ফাইলের যে কারেন্ট পজিশন থাকে সেই ক্যারেক্টার পয়েন্টারকে রিটার্ন করে। তার মানে হচ্ছে একটা ফাইলে ফাইল পয়েন্টারটা যে জায়গায় দাঁড়িয়ে আছে তার যে পজিশনটা সেই পজিশনটাকে ও ইন্ডিকেট করে। আর লাস্ট ফাংশন হচ্ছে রিওয়াইন্ড। এই ফাংশনটা যে ফাইল পয়েন্টারটা থাকে সেই পয়েন্টারকে একদম ফাইলের শুরুতে নিয়ে যেতে এটা সাহায্য করে। প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, যেমন গেট সি যেটা সি ফর ক্যারেক্টারকে ইন্ডিকেট করে, গেট এস যেটা সেটা স্ট্রিংকে ইন্ডিকেট করে, এফ স্ক্যান এফ যেটা এফ স্ক্যান এফ ফাইলের থেকে রিড করতে সাহায্য করে, যেখানে এফ প্রিন্ট এফ ফাইলে প্রিন্ট করতে সাহায্য করে, এফ সিক স্পেসিফিক একটা পয়েন্টারে নিয়ে যেতে সাহায্য করে, যেখানে এফ টেল কারেন্ট যে পজিশন আছে ফাইলের সেটাকে ইন্ডিকেট করে।
আর রিওয়াইন্ড যেটা, সেটা ফাইলের পয়েন্টারটাকে শুরুতে একদম বিগিনিংয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই যে ফাংশনগুলো আছে এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রেখে একটু পড়তে হবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আজকের ক্লাসের উপর ভিত্তি করে কারোর যদি কোনো রকম কোয়ারি থাকে আমাকে অবশ্যই বলবি, আমি যথাসম্ভব সেটা সর্ট আউট করার চেষ্টা করব।